কি করছিস তুই এসব? তুই কি ভুলে গেছিস আমি তোর বড় বোন? আপু, আমি আজ তোমার কোনো কথাই শুনব না। রাতুল, তুই আমার ভাই, আর ভাই বোন কখনো এসব করতে পারে না। চুপ থাক, তুই আমার বোন হ, আর যাই হ, আজ আমার মাথা নষ্ট। আমি আজ কোনো বাধা মানব না। তারপর আমি আমার ছোট ভাইয়ের কাছ থেকে কিছুতেই রেহাই পেলাম না। আমি যখন ঘুমিয়ে পড়লাম তখন আমার বিছানায় এসে আমার সাথে যা করলো তা শুনলে তোমাদের মাথা ঘুরে যাবে। তাহলে আসল ঘটনাটি শুরু করি। আমার নাম রাতুল, আমি খুবই একটা স্মার্ট ছেলে। ছোটবেলা থেকেই আমি আমার বড় বোন নিপার প্রতি দুর্বল। সব ভাই বোনের মাঝে আমি বড় বোনকেই বেশি পছন্দ করি। বড় ভাই, মেজ বোন, ছোট বোন আর ছোট ভাই সব এক দলে থাকলেও আরেক দলে শুধু সেজ ভাই, আমি আর বড় বোন নিপা থাকি। সব মিলে আমরা 4 ভাই আর 3 বোন। বড় 3 ভাই, তারপর 2 বোন, তারপর ছোট ভাই আর ছোট বোন। আমি মেজ, আমার বয়স এখন 21 বছর। আর বড় বোন নিপার বয়স এখন 22 বছর। এ কাহিনীর শুরু আমাদের জন্ম থেকেই। আমরা গ্রামের বড় জমিদার ঠাকুর বাড়ির বড় ছেলের ঘরের ছেলে মেয়ে। ছেলে মেয়েদের মাঝে ছেলেবেলা থেকেই সবচেয়ে সুন্দরী নিপা আপু। আর তার সবচেয়ে বড় ভক্ত আমি। সে যেখানে যায় আমিও তার পিছে পিছে যাই। সব বাচ্চাদের সাথে ওর জন্য মারামারি করি। এমনকি বাড়িতে বাকি ভাই বোনের সাথেও দুজনে দল পাকিয়ে ঝগড়া করি। নিপাকে শাসন করলে বড় দাদাদের সাথে আমার মারামারিও বাধে। নিপার যে কোনো কথা আমি ফেলতে পারি না, সব বায়না মেটায় আর বড় হয়ে আমাকে নিপা ছেলেবেলা থেকেই শাসন করে। কিন্তু বড় হবার সাথে সাথে আমার এই বোনের প্রতি এক অন্যরকম ভালোবাসার সৃষ্টি হল। দিনে দিনে নিপা যেমন সুন্দরী হতে লাগলো, আমিও তাকে দেখে অবাক হতে লাগলাম। যে বয়সে আমার বন্ধুরা পাড়ার অন্য মেয়েদের নিয়ে ভাবত, সে বয়সে আমি নিজের বোনকে নিয়ে ভাবতাম। অবশ্য পাড়ার বেশিরভাগ পুরুষের নজরেই নিপার রূপের উপর পড়ত। কিন্তু ভাই বলে আর সব ছেলেরা যেমন প্রকাশ্যে কোনো মেয়েকে নিয়ে নোংরা কথা বলত, কিংবা প্রকাশ্যে মেয়েদের দিকে তাকাতো, তেমন কিছু আমি করতে পারতাম না। বরং কোনো ছেলে তার বোনের দিকে নজর দিলে পরে তাকে ভালো করে ধোলাই করতাম। মেয়েরা ছেলেদের আচরণ বেশ ভালোই বোঝে। নিপা আমার এই নতুন পরিবর্তন ধরতে পারেনি। তা কিন্তু নয়। সে বোঝে আমি তার এতটাই ভক্ত, আর তাকে এতটাই ভালোবাসি যে তার প্রেমেও পড়তে পারি। কিন্তু এই প্রেমের কোনো সমাধান নেই। কারণ সে আমার বোন। আমার বোনের হাতের রান্না ছাড়া আমি ভাত খেতে পারতাম না। বোন হিসেবে অনেক ভালোবাসি, তাই বেশি কিছু আশা করি না। বরং ওর মতো একটা বউ হলেই হলো আমার। যদিও তা আমি আর কোনোদিনই খুঁজে পাচ্ছি না। দেখতে দেখতে নিপা কলেজে উঠে গেল। আর নিপা আপু দিন দিন সুন্দরী হতে লাগল। এদিকে আমাদের এই এলাকায় জাতিভেদ যুগ যুগ ধরে এক বড় সমস্যা। আমি এই জাতভেদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। বামপন্থীদের পক্ষে চলে যাই। ফলে আমার সাথে জমিদার ঠাকুরদার বিরোধ বাধে। এরপর আমার বাপ ভাই সবাই আমার বিরুদ্ধে চলে যায়। ঠাকুরদার চাপে আমি বাবা মাকে ত্যাগ করতে বাধ্য হই। আমি মা, মাসি, বোন আর বড় বোন নিপার কাছ থেকে বিদায় নিয়ে কলকাতা চলে আসি। এখন আমি সেখানে বিশাল বড় কোম্পানির ম্যানেজার। নিপা পরিবারে একা হয়ে যায়। ওর বয়স তখন 24 বছর। রোজ 2 গ্রাম পেরিয়ে কলেজে পড়তে যায়। এর মাঝে এক সুদর্শন ছেলের সাথে তার প্রেম হয়ে যায়। ছেলেটা চেন্নাইতে ডাক্তারি পড়ে। দুজনে পালিয়ে বিয়ে করে। জমিদারের ভয়ে ছেলেটার পরিবার গ্রাম ছেড়ে পালিয়ে শহরে এক বস্তিতে আশ্রয় নেয়। অনেক কষ্টে ছেলেটা পড়া চালিয়ে যায়। 1 বছর পর জমিদারের লোকরা একদিন ওর জামাইকে ধরে ফেলে। ওরা নিপার বাবার নির্দেশে ছেলেটার 2 পা মেরুদণ্ড ভেঙে দেয়। নিপা তখন 9 মাসের অন্তঃসত্ত্বা। ছেলেটাকে বাঁচাতে যে চিকিৎসার প্রয়োজন তা দেবার সামর্থ্য তার পরিবারের নেই। এমন বিপদের দিনে সে একজনকেই চিৎকার করে ডাকতে পারে, তার ছোট ভাই অর্থাৎ আমাকে। স্বামীকে নিয়ে বোন কলকাতা আসে, আমাকে খুঁজে বের করে। আমি বোনের এই কষ্ট দেখে পাগল হয়ে যাই। আমি ওর স্বামীর চিকিৎসা করাই। কিন্তু আমার বোনকে স্বামীর পরিবার সহ একটা বস্তিতে থাকতে দেখে ভীষণ কষ্ট পাই। কিছুদিন পর নিপা মা হয়। তার স্বামীও একই হাসপাতালে বাঁচা মরার লড়াই করছে। তখন নিপার স্বামী বেঁচে উঠলেও চিরতরে পঙ্গু হয়ে যায়। আমি বোনকে বাচ্চা সহ আমার নিজের এক বাড়িতে চলে আসতে বলি। কিন্তু নিপা স্বামী ছেড়ে কিভাবে আসবে? তাই পঙ্গু স্বামীকেও বোন সাথে নিয়ে আসতে চায়। আমিও মেনে নিই নিপার কথা। নিপার স্বামীর শরীর ভেঙে যায়। সুঠাম শরীর ভেঙে হাড় হয়ে যায়। অবশ্য কিছুদিনের মধ্যেই নিপা আবার তার স্বাভাবিক সৌন্দর্য ফিরে পায়।
বরং দিনে দিনে তার রূপ আরও বাড়তে শুরু করে। কিন্তু বোনের স্বামী পঙ্গু হবার পর ওর জীবনের সব আনন্দ যেন শেষ হয়ে গেল। জীবনটা দুঃখে ভরে উঠল। একে তো শ্বশুর কুলে কেউ নেই যে আর্থিকভাবে সাহায্য করতে পারে, অন্যদিকে পঙ্গু স্বামীকে বিছানায় খাওয়া দাওয়া টয়লেট করানো। আমার বোনের মনটা দুর্বল হয়ে গেল, তার আনন্দ ধূলিসাৎ হয়ে গেল। এদিকে আস্তে আস্তে আমার দৃষ্টি পড়ল আমার বোনের দিকে, বরং গ্রামে ফেলে আসা সেই কিশোরী বোনের চাইতে। এখন আমার বোনকে অনেক সুন্দর লাগে, কিন্তু মনের মাঝে অনেক দ্বিধা কাজ করে। এই দোটানা কাটিয়ে অবশেষে সিদ্ধান্ত নিয়েই ফেলি, যা হয় হবে, একবার বোনকে এইটুকু নিশ্চয়ই আমি আদায় করতে পারব বোনের কাছ থেকে। এটা করে আর ওর কোনো ক্ষতি হবে না, বরং ওকে সহ ওর বাচ্চাকে স্বামীকে ভরণ পোষণ করার গুরু দায়িত্ব যখন আমি পালন করেছি, তাই আমি বিশেষ কিছু দাবি করতেই পারি। আমি ভেবে নিলাম আমার বোনকে আমি বলবো আমি তার কাছে কি চাই। আমি আমার বোনকে বলতেই হবে, তাছাড়া আমার মনকে আমি স্থির করতে পারছি না। নিপার চোখে আমার এই পরিবর্তন ঠিকই ধরা পড়ে, কিন্তু আমি এখন তার একমাত্র গুরুজন, তার উপর অনেক দাবি আছে আমার। ছোটখাটো বিষয়ে আমাকে আর কিছু বলতে পারে না আগের মতন। আস্কারা পেয়ে আমি আরও এগিয়ে যাই। নিপা কোনো মতে স্বাভাবিক আচরণ করে। পঙ্গু স্বামীর ঘরে রোগীর ঘরের মতো দুর্গন্ধ, সুস্থ মানুষ এ ঘরে থাকতে পারে না, আর বাচ্চা থাকলে অসুস্থ হয়ে যাবে। একদিন আমি সে ঘরে গিয়ে তা টের পেলাম। তারপর বাচ্চাটাকে নিয়ে অন্য ঘরে শুতে বললাম নিপাকে। ওর স্বামীর জন্য বিশেষ বেডের ব্যবস্থা করা হলো। নিপা যে ছোট ঘরে বাচ্চাটাকে নিয়ে থাকতে শুরু করল। তার পাশেই আমার বড় স্টুডিও বেডরুম। মাঝে মধ্যে বোনকে ডেকে এনে দুজনে একসাথে টিভি শো দেখি। তখন বোনকে বলি আমি তোমার কাছে থেকে কিছু চাই, সেই সুযোগের অপেক্ষায় থাকি। এভাবে ধীরে ধীরে 6 মাস পর নিপার জীবন থেকে তার স্বামী রোগে আরও দূরে সরে গেল, একটা বোঝায় পরিণত হল। বোনের স্বামী এখন একেবারে বিছানা থেকে উঠতে পারে না, দিন দিন রোগে দুর্বল হয়ে গেছে। আমার বোন তখন অসহ্য যন্ত্রণায় ভুগতে থাকে। একদিন বোনকে নিয়ে টিভি দেখতে দেখতে আমি বোনকে বললাম, বোন আমার একটা কথা রাখবে। সে বল, কি কথা? আমি বললাম, আমি ছোটবেলা থেকেই তোমাকে অনেক ভালোবাসি, আর এখন তোমার অনেক কষ্ট, সেটা আমি সহ্য করতে পারছি না। বোন বলল, আমার কপালে যা আছে তাই হবে। আমি বললাম, তোমাকে এভাবে কষ্টে আমি রাখতে পারি না। আমার বোন তখন বলল, এখন কি করতে চাস? আমি বললাম, তোমার স্বামী তো এখন বেঁচে থেকেও নেই, এখন তুমি সব কিছু থেকে বঞ্চিত। আর তাই বলছিলাম, তুমি তোমার স্বামীর সাথে রাতে যা করো আমিও তা করতে চাই। এই কথা শোনার পর বোন ঘর থেকে বেরিয়ে বাচ্চার কাছে চলে গেল। আমার খুব খারাপ লাগলো, নিজেকে খুব ছোট মনে হতে লাগলো। আমার বোনের প্রতি আমার যে দুর্বলতা হয়েছে, যে কোনো সময় একটা অঘটন ঘটাতে পারি, এই ভেবে আমি চিন্তিত হয়ে গেলাম। বোন না চাইলে তাকে কষ্ট দিয়ে আমি কিছুতেই সুখে থাকতে পারবে না। পরদিন বোনকে সরি বলবো, তার সাথে কথা বলবো ঠিক করলাম। কিছুদিন পর আমি বললাম, দেখ, এভাবে তোর জীবনটা একটা পঙ্গু স্বামীর জন্য নষ্ট করার কোনো মানে হয় না। তুই তোর স্বামীকে ওর বাবা মার কাছে দিয়ে আয়, দেখাশোনার জন্য টাকা পয়সা যা লাগে প্রতি মাসে আমি দেব। আর আমি যেহেতু তোকে মাঝে মধ্যে জ্বালাতন করি, তোর ভালো না লাগলে তুইও গ্রামে ঠাকুরদা বাবা মার কাছে ফিরে যেতে পারিস, তাতে তোর ভালোই হবে। নিপা বলল, আর আমার বাচ্চাটার কি হবে? আমি, ওকে গ্রামে নিয়ে যাবি তোর সাথে? নিপা, না না, বাবা মা ওকে অনাথ আশ্রমে দিয়ে দেবে, তারপর আমাকে আরেকটা বিয়ে দেবে। আমি, সেটা খারাপ হবে না, যেভাবে আছিস তার চাইতে ভালো থাকবি। অনাথ আশ্রম থেকে ওকে নিশ্চয়ই বড় কোনো দম্পতি দত্তক নেবে। নিপা, আমি হয়তো ভালো থাকব, আমার বাচ্চার জীবনটা নষ্ট হয়ে যাবে। খারাপ কোনো লোক নিয়ে চাকর বাকর বানালে কি হবে? আমি, সেটা ভাবিনি আমি। আরেকটু বড় হোক, তারপর ভাবা যাবে। নিপা, আমি এখানে থাকাতে তোর খুব অসুবিধে হচ্ছে তাই না রাতুল? অনেক টাকা খরচা হচ্ছে। আমি, না না, তুই যা ভাবছিস তা না। তুই এখানে থাকলে আমি খুশিই হব, কিন্তু আমার ব্যবহারে তুই কষ্ট পাস এটা আমি চাই না। নিপা, তুই একটা বিয়ে কর না রাতুল। আমি হঠাৎ এই কথা শুনে কাশতে লাগলাম। আমি, কেন বিয়ে করব? কেন অন্য কোনো মেয়ে এসে তোকে এভাবে বাচ্চা আর স্বামী নিয়ে নিজের সংসারে থাকতে দেবে ভেবেছিস? নিপা বলল, আমি চলে যাব গ্রামে, বাচ্চাটা কাউকে দিয়ে দেব। সুন্দরী একটা বউ হলে তখন আমাকে না জ্বালিয়ে ওকে জ্বালাবি তুই।
আমি চলে যাব, বাচ্চাকে দিয়ে দেব বললেই হলো, এত সহজ? যত সব বাজে কথা। অন্য মেয়েকে দিয়ে আমার হবে না, আমার শুধু তোকে চাই। তুই কি পাগল হয়েছিস? আমি আর তুই ভাই বোন। ভাই বোনের মধ্যে এসব হয় না। হে, আমি পাগল হয়ে গেছি। আমি ছোটবেলা থেকেই আমি তোমাকে অনেক ভালোবাসি। ভাই এসব কেউ বলে না লক্ষ্মী ভাই আমার। তোকে আমি খুব সুন্দর দেখে একটা বিয়ে করাবো। তাও ভাই তুই এখন এসব বলিস না। তুই আমার ভাই। আমি মানি না ভাই আর বোন হোক, আমি তোকেই চাই। নিপা বলল, কি যে বলিস না তুই রাতুল। আমাকে দিয়ে তোর বউয়ের কাজ হবে নাকি? বিয়ে তো একদিন তোকে করতেই হবে। আমি অনেক হয়েছে নে, বিয়ে যেদিন করব সেদিন দেখা যাবে। করছি না তাই তুই তোর বাচ্চাটা নিয়ে এখানে ভালোই আছিস। খাল কেটে কুমির আনার দরকার কি তোর? তোর চাইতে সুন্দরী কোনো মেয়ে আছে নাকি যে বিয়ে করব? নিপা ধ্যাত, দেখ রাতুল, আমার সাথে অমন অসভ্য কথা বলবি না। নিপা লজ্জা পেয়ে অথবা রাগ করেই ঘর ছেড়ে বেরিয়ে গেল। ছোট ভাইয়ের এই আবদার আমার আর ভালো লাগে না। আমি যে এখন কি করি? পরদিন রাতুল অফিস থেকে ফিরে বোনের ঘরে গেল খাবার দিতে বলবে বলে। আমি খাবার দে নিপা। নিপা আসছি রাতুল, বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে। তারপর বোন আমাকে খাবার দিল। খাবার পর আমি বোনকে আমার ঘরে আসতে বললাম। বিছানায় শুয়ে কি করতে বলবো সেটা ভাবতে লাগলাম। আমি বললাম, আমার মাথাটায় আজ প্রচণ্ড ব্যথা, আমার মাথাটা একটু মালিশ করে দিবা। আমি আমার ভাইয়ের মাথায় মেসেজ করে দিচ্ছিলাম। ভাই তখন বলল, বোন তোর হাতে জাদু আছে। তুই আমার মাথাটা একটু মালিশ করে দিতেই মাথার ব্যথা চলে গেছে। তারপর আমি ঘুমিয়ে গেলাম। রাত যখন 2টা বাজে তখন আমার ঘুম ভেঙে গেল। আমি দেখলাম আমার বোন ঘুমিয়ে আছে। আমি আমার বোনকে দেখে আশ্চর্য হলাম। মনে হয় আল্লাহ নিজ হাতে তাকে বানিয়েছে। আমি আর কোনো কিছুই ভাবতে পারছি না। আল্লাহর সৃষ্টি কত সুন্দর। আমি আর কিছুই না ভেবে আস্তে আস্তে বিছানা থেকে উঠে বসলাম। আমি দরজাটা লক করতে ভুলে গেছিলাম। আর তাই দরজার কাছে গেলাম। দরজাটা লক করে আবার বিছানায় এসে বসলাম। তারপর আমি তার ঘনিষ্ঠ হতে শুরু করলাম। বোন তখন বিছানা থেকে উঠে আমায় বলল, কি তুই এখনো ঘুমাসনি? আমি বোনকে বললাম, আমার কিছুতেই ঘুম আসছে না। আমার বোন বলল, তাহলে কি করলে তোর ঘুম আসবে শুনি? আমি বললাম, আমি তোমাকে বউ হিসেবে দেখতে চাই। তাহলেই আমার ঘুম হবে। ঠিক আছে, তুই জানতে কি না জানিস না। আমি তোর আপন বোন না। আমাকে অনাথ থেকে তোর বাবা নিয়ে আসছিল। তোর বাবা একজন দয়ালু মানুষ। আর তাই আমাকে একদিন রাস্তায় কান্না করতে দেখে আমায় তোদের বাড়িতে নিয়ে আসে। আমার বয়স তখন 5 কি 6 হবে। আমার মা বাবাকে আমি জানতাম না। আর তাই তো আমি আমার বাচ্চাকে ছেড়ে আমি নতুন বিয়ে করতে পারবো না। তাকে অনাথে দিতে পারবো না। অনাথে থাকার কষ্ট আমি বুঝি, কারণ আমি অনাথে ছিলাম। আর তাই আমিও তোকে চাই। তুই আমার পাশে থাকলে আমার সন্তানটাকে মানুষ করতে পারবো। আর তাই তোর প্রস্তাব আমি মেনে নিলাম। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। মামি, তুমি আমার মায়ের মতো, তুমি আমায় জোর করো না। আমি পারবো না। মামা বাড়িতে আসলে কিন্তু আমি সব বলে দিব। মামি বলল, তোর মামা তো দুর্বল, পারে না। তাই আজ তোকে দিয়ে বাকি বিষয়টা গল্পেতেই বলছি। সবেমাত্র পড়াশোনা শেষ করে বাসায় বসে আছি। এই অপেক্ষায় যে কোনো এক রাজকুমার আমাকে নিয়ে তার রাজ্যে চলে যাবে। অবশ্য এসব যে শুধু গল্পতেই মানায় তা আমার বিয়ের দ্বারাই প্রমাণিত হল। কারণ আমার বাবা মা বিয়ের জন্য আমাকে এক বুড়োকে খুঁজে এনে দিল। আমারও পোড়া কপাল। ভেবেছিলাম রাজপুত্রের কথা। আর এখন তো দেখি বুইড়া বাবা। যাই হোক বন্ধুরা, সময় মতো আমার স্বামী আমাকে দেখতে এলো। তার কিছু বন্ধু এবং তার বোনের ছেলেকে নিয়ে। বন্ধুরা, যদি সম্ভব হতো তাহলে তার বোনের ছেলের সাথে আমি বিয়ে করে ফেলতাম। কারণ তাকে আমার পছন্দ হয়েছিল। তবে তা সম্ভব নয়। কারণ সে তো আমার বয়সে ছোট। কেন এ কথা বললাম তা জানতে হলে তোমাদের পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার স্বামীর নাম রিদওয়ান। তার বিরাট এক ব্যবসা আছে। কম করে হলেও 20 থেকে 30 লক্ষ মানুষ তার আন্ডারে কাজ করে। কোনো রকম টাকা পয়সার অভাব নেই তার। আর হয়তো এটাই মূল কারণ তার সাথে আমার বিয়ের। অবশ্য একটাও বুড়ো নয়।
তবে সে একটু দুর্বল প্রকৃতির মানুষ। সময় পার হলে যা হয় আর কি। যাই হোক, বন্ধুরা, দুমধাম করে বিয়েটা হয়ে গেল। বিয়ের পর বাংলাদেশের এমন কোনো জায়গা ছিল না যে আমরা ঘুরিনি। টাকার অভাব না থাকায় এসব নিয়ে কখনো সমস্যায় পড়তে হয়নি। যাই হোক, ঘোরাঘুরি শেষ করে অবশেষে আমরা বাসায় ফিরলাম। নতুন বাসা আমায় উদ্দেশ্য করে কেনা হয়েছে, তাও আবার শহরের ভিতরে। এখান থেকে সবকিছুই কাছে, যে কোনো সময় ইচ্ছা করলে যে কোনো জায়গায় যাওয়া যায়। আমার স্বামীরা মাত্র 2 ভাই বোন। সে এবং তার একটা বোন আছে। তার ছোট বোনকে সে ভীষণ ভালোবাসে, আর তার থেকে বেশি ভালোবাসে তার বোনের ছেলেকে। ওই যে বলেছিলাম আমার বিয়েতে এসেছিল, সেই ভাগিনা। বোনের ছেলে আমার স্বামীর চোখের মণি। পড়তে বসতে যেখানেই পারি তাকে নিয়ে ঘুরে বেড়ায়। শুধুমাত্র আমাদের হানিমুনের সফরেই বাদ পড়ল সে। তবুও তার যদি সাধ্য থাকত তাকেও নিয়ে যেত। ভাগিনা এবার এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করেছে, ভালো কলেজে পড়বে, তাই মামা অর্থাৎ আমার স্বামী তাকে ফোন দিয়ে বলল সে যেন সবকিছু গুছিয়ে আমাদের বাসায় চলে আসে। আমাদের বাসায় আমি এবং আমার স্বামী ছাড়া আর কেউ থাকে না। কাছের মানুষদের কথা বাদ দিলাম। প্রায় 7 থেকে 8 জন কাজ করত আমাদের বাসায়। তার ভেতর 5 জন ছিল মেয়ে। ইতিমধ্যে আমার ননদের ছেলে আমাদের বাসায় চলে আসলো। এসে মামি মামি বলে আমাকে ডাক দিয়ে বলল, হ্যাঁ বন্ধুরা, এটাই সেই ভাগ্নে, আমার স্বামীর চোখের মণি। আমি বললাম, আসো আসো, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম আমি। তার সব কিছু তার রুমে নিয়ে রাখতে বললাম। আমি বললাম, চলো সাজিদ, রুমে আসো, ফ্রেশ হয়ে নাও, তারপর আমরা গল্প করব। সে বলল, ঠিক আছে মামি, চলো। এই বলে আমি তাকে আমার রুমে নিয়ে গেলাম। বললাম, যাব, তুমি ফ্রেশ হয়ে নাও। সে গোসল করে বের হলো। আমি তাকে নিজের হাতে ভাত খাইয়ে দিলাম। বললাম, এবার তো তাহলে তোমাকে যেতে দেব না। সাজিদ বলল, আমিও তো এবার যাওয়ার জন্য আসিনি। আমি অনেক দিন থেকে তারপর যাব। এবার পড়াশোনা তো শেষ করতে হবে এখান থেকে। এর ভেতরেই সে তার মামার খোঁজ করতে লাগল। সাজিদ মামাকে অনেক বেশি ভালোবাসে, আর আমাকে অনেক সম্মান করে। আমি বাসায় আসার আগেই সে আমার শ্বশুরবাড়ির পুরনো বাসায় আসা যাওয়া করত। প্রহর গুনতে গুনতে রাত হয়ে গেল, এবং আমার স্বামীর রিদওয়ান বাসায় ফিরল। এসে সাজিদ সাজিদ করে চিল্লাতে লাগল। সাজিদ গিয়ে তাকে সালাম করল। তুই আর যেতে পারবি না, তুই এখান থেকেই লেখাপড়া করবি। তোকে আমি লেখাপড়া শিখিয়ে ডাক্তার বানাবো। তুই আমার একমাত্র ভাগিনা। তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন। তোর যা লাগে আমাকে বলবি, আমি তোকে দিব। আর বাহিরে বেশি আড্ডা দেওয়া চলবে না। ভাগিনা তখন বলল, হ্যাঁ মামা, আমি তোমার কথা রাখব। আমারও ইচ্ছা বড় ডাক্তার হওয়ার। তুমি যা বলবে তাই হবে মামা। ওদের ভালোবাসা দেখে আমার মাঝে মাঝে হিংসা হয়। ইস, আমার স্বামী যদি আমাকে এতটা ভালোবাসতো। তারপর আমার স্বামী বলল, চলো সবাই একসাথে ভাত খাবো আজ। আজ তো বিশাল রান্না হয়েছে। তাই সবাই মজা করে খেয়ে নিলাম। পরের দিন আমি তাকে কলেজে ভর্তি করানোর জন্য নিয়ে গেলাম। তার মামা তো কোনো সময় পায় না, তাই তার সব দায়িত্ব আমাকেই নিতে হলো। এর ভেতরে বেশ কিছু দিন পার হয়ে গেছে। সাজিদ নিয়মিত কলেজ যেতে লাগলো। একদিন সাজিদ যখন কলেজে ছিল, আমি তার রুমে গেলাম তার রুমটা একটু গুছিয়ে দেওয়ার জন্য। আমি রুমে গিয়ে দেখি কি একটা অবস্থা। আমি বাসার কাজের মেয়ে মর্জিনাকে ডাক দিলাম। সে আমাদের বাসায় কাজের মেয়ে। বললাম, মর্জিনা, আমাকে একটু সাহায্য করো তো। সে বলল, কাকিমা বলেন, কি করতে হবে? আমি বললাম, তুমি বিছানাটা পাল্টে দাও। সে প্রথমে একটু না না করছিল। পরে আমি জোর গলায় বললাম, কি হলো? বলছি বিছানাটা পাল্টে দাও। আর তুলতে যা ঘটল তা দেখার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না। বিছানায় দেখলাম এক বান্ডিল ফুটকা, যার মূল্য বাজারে 50 টাকা। ভাগ্নের বিছানায় ফুটকা কেন? এটা দিয়ে কি করে সে? আমার তো আর বুঝতে বাকি রইল না। তারপরও আমি সাজিদের কাছ থেকে সব জানব। এরপর আমি মর্জিনাকে বললাম, যা তুই বাইরে যা। আমি সেগুলো একসাথে করে একটা ব্যাগে ভরে নিলাম। আর ওকে বললাম, তুই রুমটা গুছিয়ে দে। আমি রুমে শুয়ে ভাবতে লাগলাম, ব্যাপারটা ঠিক বুঝলাম না। ভাগ্নে এইসব নিয়ে কি করে? অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল আমার মাথায়। তাই নিজেকে একটু শান্ত করে ভাবলাম, সে একবার বাসায় আসুক, তারপর তার কাছ থেকে কিছু শুনে বিষয়টা ক্লিয়ার হব। সেই দুপুর বেলা সাজিদ বাসায় ফিরল।
আমি প্রথমে তাকে কিছু বললাম না। তাকে দুপুরের খাবার খাইয়ে দিলাম। খাওয়া শেষে আমার রুমে ডাক দিলাম। সে আমার রুমে এসে বলল, মামি কি হয়েছে? আমি বললাম, আচ্ছা সাজিদ, তুমি চেয়ারটা নিয়ে বসো, তোমার সাথে কথা আছে। সাজিদ আমার পাশে এসে বসে বলল, মামি কি বলবে? তারপর আমি তাকে সেগুলো বের করে তার সামনে ফেলে দিলাম। এগুলো দেখে তার চোখ বড় বড় হয়ে গেল। সে মনে হয় আকাশ থেকে পড়েছে। কোনো কথাই বলছে না। আমি বললাম, দেখো সাজিদ, এখন যা ঘটবে সব তোমার আর আমার ভেতরে থাকবে। তুমি এইসব নিয়ে কোনো চিন্তা করো না। যা হয়েছে সত্যি তাই বলবে। তোমার মামা এসব কিছু জানতেই পারবে না। তুমি শুধু আমাকে বলো, এইগুলো দিয়ে তুমি কি করো? সে আমার দিকে তাকিয়ে চুপ করে রইল। আমি বললাম, চিন্তা করো না, নিশ্চিন্তে বলতে পারো। তারপর সে বলল, দেখো মামি, আমার তো বয়স হয়েছে। আমার এগুলো মাঝে মাঝে দরকার হয়, তাই রেখেছি। আর এগুলো দিয়ে কি করা হয় তা তোমাকে বলা লাগবে না। মামি, তুমি আমার বিষয় নিয়ে অন্য কিছু ভেবো না। তুমি যেমনটা ভাবছো আসলে তেমন কিছু না। আমি একটু হালকা রাগ করে বললাম। সাজিদ খুব বেয়াদব হয়ে গেছে মনে হচ্ছে। না মামি, আমি বেয়াদব নই, তুমি আমাকে ভুল বুঝেছ। আমি কোনো অন্যায় কাজ করতে পারি না মামি। মামা আমাকে এই ভুল শিক্ষা আমায় দেয়নি মামি। তুমি বিশ্বাস করো? মামি বলল, তাহলে সত্যি করে বলো, ফুটকা দিয়ে কি করো তুমি? আমি মামিকে বললাম, মামি, আমি তোমার কাছে কিছু লুকাবো না। আমি একজনকে ভালোবাসি। আর সে মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতো। আমি অঙ্ক না পারলে সে অঙ্ক বুঝিয়ে দিত। আমি তাকে ফুটকা গিফট করতাম। মামি, যে মেয়েটির কথা বলছি সে লেখাপড়ায় অনেক ভালো। ও আমাকে খুব ভালোবাসে মামি। মামি তখন চোখ ঘুরিয়ে বলল, তাহলে দেরি কেন, তার নাম খানি একটু বলে দাও শুনি। সে কোনোভাবেই তার নাম বলল না। আমি বললাম, তুমি কি তোমার মুখ থেকে কথা বের করতে বাধ্য করাবে? তোমার মামার সাথে এসব বিষয়ে কথা বলার জন্য? সে আর কিছু না ভেবে বলে দিল, মর্জিনার নাম। আরে ও কি কলেজে পড়ে? ও তো আমার বাসার কাজের মেয়ে। তুমি আমার সাথে মিথ্যা কথা বললে কেন? সাজিদ বলল, মামি, আমার ভুল হয়ে গেছে। আসলে আমি তোমাকে ভয় পেয়েছিলাম। আর তাই তোমাকে মিথ্যা কথা বলেছি। আমি আসলে কলেজে কারো সাথে প্রেম করি না। আমার কোনো ভালোবাসার মানুষ নাই। আর তাই মর্জিনাকে, আমি তো শুনে অবাক। আমি বললাম, কি হলো সাজিদ? তুমি সত্যি ওর সাথে? সে বলল শুধু হুম, মাথা নাড়িয়ে সম্মতি দিল। আমি এই কথা শুনে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। বসে পড়লাম। বাপরে, এ কি সাংঘাতিক ব্যাপার! মনে মনে ভাবতে লাগলাম। আমি বললাম, আচ্ছা তুমি এখন তাহলে রুমে যাও। তোমার সাথে এই বিষয়ে পরে কথা হবে। আমি চিন্তায় পড়ে গেলাম। আমি ভাবলাম এটাই হয়তো সুযোগ আমার অনেক দিনের স্বপ্ন পূরণ করার। তার রুমে গিয়ে বললাম, এই নাও সাজিদ, তোমার বিছানায় পড়ে থাকা মহামূল্যবান জিনিস। তবে একটা শর্ত, আর কোনোদিন এগুলো দিয়ে কিছু করবে না। আমি যেদিন তোমাকে আদেশ করব ঠিক সেদিন থেকেই তুমি। সে মাথা নাড়িয়ে সম্মতি জানাল। আমি বললাম, মামি, তাহলে আমি কখন কি করব তুমি সব বলে দিও। আর এইগুলো তো আমার আর প্রয়োজন নেই। এই জিনিসগুলো ঘর থেকে ফেলে দেই মামি তাহলে। মামি বলল, না, ফেলতে হবে না। তাহলে কি করব? মামি বলল, আগামীকাল রাতে আমি সব বলবো। সাজিদ বলল, ঠিক আছে মামি। পরের দিন রাতে মামি খাওয়া দাওয়া শেষ করে মামি বলল, সাজিদ, আমার রুমে আসো, কথা আছে। আমি মামির ডাক শুনে মামির রুমে গেলাম। মামি বলল, দাঁড়িয়ে থাকতে হবে না। চেয়ারটা নিয়ে বসো। আমি মামির কথামতো চেয়ারটা নিয়ে বসলাম। মামি বলল, তুমি যে ঘরের ভিতর এই বাজে জিনিসগুলো রাখো, তোমার মামা জানলে কি হবে? একবার কি ভেবে দেখেছ? মামি, তুমিই তো দেখেছ, আর কেউ তো জানে না। মামি বলল, আমিই জানি, কিন্তু আমি বলবো না যদি আমার কিছু কথা অক্ষরে অক্ষরে পালন করো। আমি বললাম, ঠিক আছে মামি, আমি তোমার সকল কথা রাখব। তাও মামাকে কিছু বলো না। ঠিক আছে তাহলে মামি, বলো তোমার কি এমন কথা? আমি বললাম, দেখো, তোমার মামার অর্থসম্পদের কোনো অভাব নেই। টাকা পয়সা গাড়ি বাড়ি সবই আছে। কিন্তু তোমার মামার অনেক দুর্বল পয়েন্ট আছে। তোমার মামা পারে না। সাজিদ, আমি তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিন থেকে আমার একটা ইচ্ছা মনের ভিতর জাগলো। আমি বারবার চেয়েছিলাম কিভাবে কি করা যায়। কিন্তু আমি কোনোভাবেই উপায় খুঁজে পাচ্ছিলাম না। আজ একটা উপায় বের হয়েছে। আমি জানি ব্যাপারটা তোমার কাছে অদ্ভুত মনে হলেও আমার কাছে স্বাভাবিক। মামি আরো বলল, সে মামার ঘরে সুখে নেই।
তার ভিতর কষ্টে ভরা। আমি মামির পুরা কথা শুনে বুঝতে পারছিলাম মামির অনেক কষ্ট। আমি মামিকে বললাম, মামি তুমি চিন্তা করো না, ব্যাপারটা আমি দেখছি। আমি তোমার বিন্দু পরিমাণ কষ্ট সহ্য করতে পারবো না মামি। মামি তখন বলল, তাহলে তোমায় একটা কথা বলি। আমি মামিকে বললাম, একটা কেন? তুমি যত পারো আমার সাথে কথা বলো। মামি তখন কান্না গলায় বলল, তোমার মামা যা পারে না তুমি কি তা পারবে? আমি মামির কথা শুনে চমকে উঠলাম, মামি তুমি কি বলছো এসব? আমি পারবো না মামি। মামি তখন রাগ করে বলল, কেন পারবি না? আমি তোমার কাছে আমার মনের কষ্টের কথাগুলো শেয়ার করলাম। আমি তো ভেবেছিলাম আমার কষ্টের কথা শুনলে তুমি অন্তত আমি যা বলি তা মানবে। এখন দেখছি তুমি আমার কষ্ট আরো বাড়িয়ে দিলে। মামি তাহলে বলো আমার কি করতে হবে? কি করলে তোমার কষ্ট দূর হবে? মামি তখন বলল, তুই কি কিছুই বুঝিস না? আমি বললাম, মামি এখন তোমার কথা শুনে ভালো লাগছে। মামি বলল, কেন? আমি এখন আবার কি বললাম? আমি বললাম, মামি তুমি আমাকে তুই করে ডাক দিয়েছ তাই আমার কাছে ভালো লেগেছে। মামি বলল, তাহলে আজ থেকে আমি তোমায় তুই করে বলবো। মামি তোমারে রাগ করলে অনেক সুন্দর দেখায়। মামি তখন একটা মুচকি হাসি দিল। আমি বললাম, মামি তোমাকে হাসিতেও অনেক সুন্দর দেখায়। মামি বলল, তুই আমার সাথে মশকরা করছিস? আমি এই দিকে দুঃখ কষ্ট নিয়ে আছি। আমি মামিকে পরিষ্কার করে বলে দিলাম, মামি আমি তোমার কথা রাখতে পারবো না। মামি তখন রাগ দেখিয়ে বলল, তাহলে তুমিও বাঁচতে পারবে না। আমি তোমার মামাকে তোমার বিষয়ে সব বলে দিব। আমি হাসতে হাসতে বললাম, মামি আমিও মামাকে সব শুনিয়ে দিব। মামি আমার কথা শুনে চমকে উঠল। এই তুই কি বলবি তোর মামার কাছে? আমি বললাম, মামি এতক্ষণ ধরে তুমি আমার কাছে যা বললে সব আমার মোবাইলে রেকর্ড করেছি। মামি আমার কথা শুনে বলল, ভালো করেছিস, যা গিয়ে তোর মামারে রেকর্ডিং শোনা। আমার কোনো সমস্যা নাই। আমি হয়তো এ বাড়ি থেকে চলে যাব। আর কি হবে আমার? আমি তখন মামিকে বললাম, তাহলে তুমি চাও তুমি যা আবদার করছিলে আমার কাছে তা মামাকে শুনাই? আমি কিন্তু মামাকে সত্যি সত্যি বলে দিব। মামি তখন কান্না করে বলল, আমার কপালে সুখ নেই। আমি মামিকে বললাম, মামি তোমার অভাব আমি বুঝি। তোমার কোনো ছেলে মেয়ে নাই তাই তো? মামি তুমি আমায় অন্যরকম দৃষ্টিতে দেখো না। মামি তুমি কি করে ভাবলে আমি এসব করব? আমি ছোটবেলা থেকে মায়ের আদর পাইনি। আমি তোমাকে মা ভেবেছি। তুমি আমার মা। আজ থেকে তুমিই আমার মা। আমি জানি তোমার কোনো সন্তান নেই। আজ থেকে আমি তোমার সন্তান। মামির চোখ দিয়ে পানি পড়ছিল। মামি বলল, এখন আমার কাছে মনে হচ্ছে এই পৃথিবীতে আমার চাইতে সুখী মানুষ আর কেউ নাই। আয় বাবা আমার কাছে আয়, আমাকে মা বলে ডাক। বন্ধুরা আজকে মতো এখানেই শেষ করলাম। যদি গল্পটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।